ওকে, আমরা আজকে চ্যাপ্টার 2 শুরু করব, which is called structure of thermodynamics. এটা আমরা দুটো ক্লাসে শেষ করব। এই চ্যাপ্টারের উদ্দেশ্য হলো যে আমরা থার্মোডাইনামিক্সকে যদি ওভারঅল স্টাডি করতে চাই, তাহলে আমরা দেখেছি যে যদি এটাকে কয়েকটা ভাগে ভাগ করি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়, আন্ডারস্ট্যান্ড করতে সুবিধা হয়, বিকজ স্কোপ অফ থার্মোডাইনামিক্স ইজ ভাস্ট। তো আমাদের একটা ছোট্ট একটা থার্মোডাইনামিক প্রবলেম যদি সলভ করতে হয় তাহলে পুরো থার্মোডাইনামিক্সের দরকার নাই, একটা অনলি পার্ট অফ থার্মোডাইনামিক্স নেসেসারি। যার কারণেই থার্মোডাইনামিক্সের স্ট্রাকচারটা বোঝা জরুরি। তো আজকে আমরা এটা দেখার চেষ্টা করবো দুটো ক্লাস। তো আমাদের প্রথম ক্লাস হলো থার্মোডাইনামিক সিস্টেম এন্ড ভেরিয়েবল। ওকে, সো লেকচার আউটকাম যদি আমরা দেখি, at the end of this lecture you should be able to explain the structure of thermodynamics in general sense, and then you'll be able to analyze the character of thermodynamic system and its boundary. And finally, you'll be able to determine the state of the thermodynamic system and explain how this, explain different properties of the system in a particular state. এই সব এখানে কয়েকটা টার্মিনোলজি কথা বললাম, যেমন সিস্টেম কথা বললাম, বাউন্ডারি কথা বলেছি, প্রপার্টি কথা বলেছি, স্টেটে কথা বলেছি, এগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লেন করব। ওকে, সো ইন জেনারেল যদি আমরা স্ট্রাকচার অফ থার্মোডাইনামিক্স আমরা অবজার্ভ করি, তাহলে পরে থার্মোডাইনামিক্স এর নেচারটা যদি আমি দেখি তাহলে দেখা যায় যে কিছু কিছু সাবজেক্টের সাথে সিমিলারিটি আছে। ফর এক্সাম্পল, এখানে কয়েকটা নাম দিয়েছি, যেমন কোয়ান্টাম মেকানিক্স, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, ইলেকট্রোম্যাগনেটিক্স এক্সেট্রা। এই ধরনের সাবজেক্ট গুলো ন্যাচারাল সায়েন্স যদি বলি, একটা স্পেশালিটি আছে। স্পেশালিটি হলো এটা শুরু হয়েছে বাই ইউজিং অনলি হ্যান্ডফুল অফ পোস্টুলেটস অফ থিওরিজ। কয়েকটা থিওরি থেকে এগুলা গ্র্যাজুয়ালি ডেভেলপ করেছে। So these sciences are monuments to the power of human mind. মানে হিউম্যান মাইন্ড কতভাবে এক্সট্রাপোলেট করে, কতভাবে এটাকে ওয়াইডার অ্যাপ্লিকেশন নিয়ে যায়। এক একটা অ্যাপ্লিকেশন হয়েছে এই লস গুলো দিয়ে ডেভেলপমেন্ট হয়েছে। তোমরা সবাই তোমাদেরকে মিউট করে ফেলো, তাহলে সুবিধা হবে। ওকে, সো these sciences, which includes variety of far-fetched deduction drawn from few laws of experience. তো কিছু ল থেকে এই হোল সাবজেক্টটা দাঁড়িয়েছে, বিভিন্ন ধরনের ডিডাকশন হয়েছে। সেই জন্য বলা হচ্ছে মানুষের ক্ষমতা, বুদ্ধি মানে চিন্তা শক্তির ক্ষমতা কত, এই সাবজেক্ট গুলো দেখে বোঝা যায়। The science of thermodynamics is rooted with logics and reasons, and at its foundation there are very few, very general, therefore very powerful principles. This is called laws of thermodynamics. So thermodynamics overall nature যদি আমি দেখি তাহলে পরে আমরা বলছি যে এই থার্মোডাইনামিক্স এর মূলে আছে কয়েকটা প্রিন্সিপাল, যেগুলোকে আমরা বলি লজ অফ থার্মোডাইনামিক্স। 3টা বা 4টা থার্মোডাইনামিক্স ল আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এবং পরবর্তী পর্যায়ে আরেকটা ল আসে যেটাকে বলা হয় জিরোথ ল। তো এই 4টা ল বা বেসিক 3টা ল, এই ল গুলোর উপর বেস করেই এই গোটা থার্মোডাইনামিক্সটা দাঁড়িয়েছে। জেনারেলাইজেশন অফ এক্সপেরিমেন্টাল অবজারভেশনস আর নট ডিরাইভড। এই ল গুলো ডেভেলপ হয়েছে বাই অবজার্ভিং নেচার। নেচার অবজার্ভ করে এই ল গুলো ডিরাইভড হয়েছে, এবং এগুলো আর কোনো প্রিন্সিপাল থেকে, আর কোনো ল থেকে বা আর কোনো ফর্মুলা থেকে এগুলো ডিরাইভ করা হয়নি। and they have stood the test of time. With time এই ল গুলো কোনো চেঞ্জ হয়নি। নিউটনস ল চেঞ্জ হয়েছে, বাট থার্মোডাইনামিক ল গুলো এখনো কোনো পরিবর্তন হয়নি, independent of any theory of the atomic and molecular structure. So আমরা এখন মলিকুলার লেভেলে চিন্তা করি বেশি, to explain things or explain matters or process. তারপরেও এই ল গুলো ইন্ডিপেন্ডেন্ট, এগুলো এখনো চলে আসছে, ভবিষ্যতে এগুলো থাকবে। এবং এই যে ল গুলো আছে, এই ল গুলো থেকেই এই নানান ধরনের লজিক্স এন্ড রিজনস ডেভেলপ হয়েছে to explain certain kind of behavior of matter or certain kind of thermodynamic problem. Using these few laws of thermodynamics, we can make deductions to predict the behavior of matter in a broad range of human experience. তার মানে নানান ধরনের অবজারভেশন কে আমরা এক্সপ্লেইন করতে পারি, প্রেডিক্ট করতে পারি যে কি ধরনের চেঞ্জ হবে বাই ইউজিং দিস লস। এবং সামটাইমস থার্মোডাইনামিক্স স্ট্রাকচারটাকে বলে ইনভার্টেড পিরামিডের সাথে কম্পেয়ার করে। পিরামিড আমরা জানি নিচে রেক্ট্যাঙ্গুলার বেস থাকে, উপরে আস্তে আস্তে চিকন হয়ে যায়। এটাকে জাস্ট যদি আমি আপসাইড ডাউন করি তাহলে এটা এরকম একটা শেপ আসবে, এবং এই যে চিকন শেপটা নিচে যে সেন্ট্রিক গুলো, এখানেই আছে ব্লক, এবং এই ব্লক থেকে নানান ধরনের ডিডাকশন হয়েছে।
এবং এটা আস্তে আস্তে উপর দিকে এক্সপ্যান্ড হয়েছে। এক একটা প্রবলেম এসছে, এটা এক্সপ্লেন করার জন্য থার্মোডাইনামিকে একটা ব্রাঞ্চ, এক একটা পার্ট দাঁড়িয়ে গেছে। সো স্ট্র্যাটেজি ইন স্টাডি থার্মোডাইনামিক স্ট্রাকচার। সো থার্মোডাইনামিকটা বুঝতে গেলে পরে আমরা এটা কিভাবে করতে পারি, আমাদের প্রথম কাজ যেটা সেটা হলো যে আমাদের যে প্রবলেমটা আছে আমরা কি এটাকে কি মানে বুঝতে চাই বা কি সলভ করতে চাই এইটাকে আগে আইডেন্টিফাই করা। সো we must first identify the part of the universe that encompasses the problem and define this as a system. So আমরা যে প্রবলেমটা ডিল করছি আমাদের শুধু এই প্রবলেমটা নিয়ে চিন্তা করতে হবে এবং এই প্রবলেমটার একটা নাম দিলাম, দিস ইজ কল্ড সিস্টেম অর থার্মোডাইনামিক সিস্টেম। তো এই সিস্টেম নিয়ে আমাকে চিন্তা করতে হবে, অন্য দুনিয়ার থেকে এটাকে আলাদা করে ফেলতে হবে এবং আলাদা করার জন্য আমরা যেটা করব, সেপারেট দিস প্রবলেম, ইউজ অ্যান এনক্লোজার, যেটাকে আমরা বলি বাউন্ডারি, ফ্রম দ্য রেস্ট অফ দ্য ইউনিভার্স। সো মনে করো এই ভিতরের এই জায়গাটা যদি আমরা থার্মোডাইনামিক সিস্টেম হিসেবে ডিরাইভ করি, দিস ইজ দ্য প্রবলেম এট হ্যান্ড, এটাকে আমরা একটা এনক্লোজার দিয়ে এটাকে বাউন্ডারি দিলাম এবং বাইরের জগৎ থেকে এটাকে আলাদা করে ফেললাম, ঠিক আছে। এবং রেস্ট অফ দ্য ইউনিভার্স যার থেকে এটাকে আলাদা করে ফেললাম সেই রেস্ট অফ দ্য ইউনিভার্সকে বলে সারাউন্ডিংস, ঠিক আছে। সো সেপারেট দ্য প্রবলেম, দ্যাট ইজ দ্য সিস্টেম, যেটা আমরা সিস্টেম বলছি, ইউজিং অ্যান এনক্লোজার যেটাকে আমরা বাউন্ডারি বলছি, ফ্রম দ্য রেস্ট অফ দ্য ইউনিভার্স যেটাকে আমরা সারাউন্ডিং বলছি, হুইচ ইজ ক্লোজ এনাফ টু দ্য সিস্টেম টু হ্যাভ সাম পারসেপ্টেবল এফেক্ট অন দ্য সিস্টেম। তার মানে এই যে সারাউন্ডিং যেটা বললাম, এই বাইরের সারা দুনিয়াটাকে তো আমরা সারাউন্ডিং বলতে পারি না, আমরা জাস্ট চিন্তা করবো যে এই সিস্টেমের সাথে কার ইন্টারাকশন হতে পারে, শুধু এই পার্টটা কাছাকাছি পার্টটা আমরা এক্সাম্পল দিয়ে পরে বুঝাবো। তো এইটাকে আমরা সারাউন্ডিং হিসেবে ট্রিট করব। ওকে, স্পেসিফাই দ্য কন্ডিশন অফ দ্য সিস্টেম এট দ্য পয়েন্ট অফ ইনভেস্টিগেশন ইন টার্মস অফ থার্মোডাইনামিক প্রপার্টি। তার মানে আমরা যেটা করলাম, প্রবলেমটাকে আইসোলেট করলাম, বাউন্ডারি দিলাম টু সেপারেট ইট ফ্রম দ্য সারাউন্ডিংস, এন্ড দেন এই সিস্টেমটা নিয়ে এখন আমরা স্টাডি করব কোন একটা পার্টিকুলার মোমেন্টে, কোন একটা পার্টিকুলার স্টেটে এই সিস্টেমটাকে আমরা ডিফাইন করব বাই গিভিং দেয়ার প্রপার্টি, গিভিং ইটস প্রপার্টিজ, মেজার করব প্রপার্টি অথবা ডিটারমিন করব বিভিন্ন ওয়েতে। এবং এই প্রপার্টি গুলো আমি যদি জানি তাহলে আমরা বলবো যে আমরা সিস্টেমটাকে ডিফাইন করলাম এট এ পার্টিকুলার ইনস্ট্যান্ট, ঠিক আছে, যেটাকে আমরা বলি স্টেট। সো স্টেট এ তে আমরা ডিফাইন করলাম, কিভাবে ডিফাইন করলাম, সিস্টেমের একটা টেম্পারেচার আছে, সিস্টেমের একটা প্রেসার আছে, সিস্টেমের একটা ভলিউম আছে, কম্পোজিশন এন্ড সো অন, নানাবিধ প্রপার্টি আছে। সো আমরা স্পেসিফাই দ্য কন্ডিশন অফ সিস্টেম এট দ্য পয়েন্ট অফ ইনভেস্টিগেশন, তার মানে একটা পার্টিকুলার স্টেটে পার্টিকুলার কন্ডিশনে সিস্টেমটাকে ডিফাইন করব বাই measuring its property, by deducting its property, by calculating its property. So আমাদের তাহলে কি করলাম, আমরা ফার্স্টলি প্রবলেমটাকে আইসোলেট করলাম, যার নাম দিলাম সিস্টেম, চারিদিকে একটা এনক্লোজার দিলাম যেটাকে আমরা এনক্লোজার দিয়ে বাকি সারাউন্ডিংস কে আমরা আলাদা করে ফেললাম। সো আমরা এনক্লোজারটাকে বলি বাউন্ডারি, যার থেকে আলাদা করলাম, যার সাথে আর ইন্টারাকশন হতে পারে সেটাকে আমরা বললাম সারাউন্ডিংস। এন্ড দেন আমরা যে সময়ে আমরা জিনিসপত্র বুঝতে চাচ্ছি, যে সময় আমরা এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছি, ওই সময় আমরা সিস্টেমটাকে ডিফাইন করব বাই মেজারিং ইটস প্রপার্টিজ। ওকে, এখন এই সিস্টেমটার একটা পরিবর্তন হতে পারে, একটা প্রসেস ক্যারিড আউট হতে পারে। ফর এক্সাম্পল, সিস্টেমের মধ্যে আমরা তাপ দিচ্ছি, হিট দিচ্ছি, সো হিটের ফলে তার কোনো চেঞ্জ হতে পারে। অর ফর এক্সাম্পল এর ভিতরে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে যার ফলে একটা থেকে আরেকটা চেঞ্জ হতে পারে। সো বেসিক্যালি কোন এনি কাইন্ড অফ প্রসেস ক্যারিড আউট হলো এবং একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট থেকে সিস্টেমটা আরেকটা পার্টিকুলার ইনস্ট্যান্টে চলে গেল। আমরা বলছি সিস্টেম আগে ছিল এ তে, এখন বি তে চলে গেল। তো এ থেকে বি তে যখন গেল তখন আমরা বললাম যে একটা প্রসেস ক্যারিড আউট হলো, এবং যখন প্রসেসটা ক্যারিড আউট হয় ইট প্রপার্টিজ মাস্ট চেঞ্জ, ঠিক আছে। প্রপার্টি যদি চেঞ্জ না হয়, আগের প্রপার্টি থাকে, তাহলে আমরা বলবো যে সিস্টেম কোনো চেঞ্জ হয়নি, প্রসেস ক্যারিড আউট হয়নি। এট লিস্ট একটা প্রপার্টি হলেও তাকে চেঞ্জ হতে হবে, ঠিক আছে। তার যত ধরনের প্রপার্টি আছে একটা হইলেও তাকে চেঞ্জ হইতে হবে, সামান্যতম চেঞ্জ হলেও চেঞ্জ হইতে হবে, ঠিক আছে। তো যখন প্রপার্টি চেঞ্জ হয় অথবা যখন একটা প্রসেস ক্যারিড আউট হয়, সিস্টেমের প্রপার্টি চেঞ্জ হয়। সো আমরা ধরে নিলাম সিস্টেম স্টেট এ তে ছিল, সেখান থেকে স্টেট বি তে গেল, তো তার প্রপার্টি টি এ চেঞ্জ হয়ে টিবি হলো, প্রপার্টি প্রেসার পি এ থেকে পিবি হলো, এন্ড সো অন। সো এ প্রসেস is a change in the condition or state of the system. প্রসেসের ফলে সিস্টেম স্টেট এ থেকে স্টেট বি তে গেল এবং ডিউরিং দিস প্রসেস এর প্রপার্টি চেঞ্জ হলো।
Okay, most important function of thermodynamics is to have certain kind of relationship between this property. So এই যে সিস্টেম এ থেকে বিতে গেল, তার প্রপার্টি যে চেঞ্জ হলো, এই চেঞ্জটাকে আমরা কোনো ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি কিনা, অথবা মনে করো এখানে তার অনেক ধরনের প্রপার্টি আছে, আমি শুধু দুইটাকে এক্সপেরিমেন্টালি ডিটারমিন করেছি, অন্য প্রপার্টিটা মেজার করতে পারবো, তার জন্য আমার ফর্মুলা লাগবে। সেই ফর্মুলা দিয়ে এই ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের মধ্যে কোনো ধরনের রিলেশন এস্টাবলিশ করা যায় কিনা, যাতে করে আমরা এই মুহূর্তে ক্যালকুলেট করতে পারি। লেটস আমরা শুধু টেম্পারেচার প্রেসার মেজার করেছি, আমরা ভলিউম মেজার করতে চাই, ফাইনাল ভলিউম ভিবি মেজার করতে চাই, সুতরাং কোনো ফর্মুলা আমাদের জানা আছে কিনা, না জানা থাকলে এটা ফর্মুলা বের করতে হবে। সো we have to deduce certain kind of thermodynamic relations, ঠিক আছে, to compute these changes। এবং এটা শুধুমাত্র এখনকার মেজার করার জন্য না, ফিউচারে সিমিলার সিস্টেম যদি সিমিলার প্রসেস ক্যারিড আউট করে, তাইলে পরে যেন আমরা প্রেডিক্ট করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি এখানে মনে করো একটা কপারের টুকরা ছিল, কপারের রড ছিল, তার টেম্পারেচার মেজার করেছিলাম 20 ডিগ্রি এবং ফাইনালি হয়েছে 200 ডিগ্রি। সো তার ভলিউম কত হবে? ইনিশিয়ালি ভলিউম ছিল মনে করো 10 সিসি, ফাইনালি ভলিউম কত সেটা আমরা মেজার করতে পারি। তো সেম কাইন্ড অফ মেটেরিয়াল যদি ফিউচারে অন্য একটা এক্সপেরিমেন্টে যদি বলে তার টেম্পারেচার ছিল 50 ডিগ্রি, ফিউচারে চেঞ্জ হয়ে গেল 200 ডিগ্রি, সুতরাং তার ভলিউম কত হবে? সো এটাকে প্রেডিক্ট করা, আমরা এক্সপেরিমেন্টারে ফার্স্ট ডিটারমিন করলাম, ডিটারমিন করলে একটা রিলেশন এস্টাবলিশ করলাম, এই রিলেশন দিয়ে আমরা ফিউচারে যাতে প্রেডিক্ট করতে পারি সিমিলার কাইন্ড অফ চেঞ্জ হলে পরে তার প্রপার্টি কি হবে, ঠিক আছে। সো দিস ইজ থার্মোডাইনামিক রিলেশন। তাহলে পরে আমরা এই থার্মোডাইনামিক স্ট্রাকচারের মধ্যে চারটা জিনিস পেলাম। একটা হলো ফার্স্টলি আমাদের থার্মোডাইনামিক সিস্টেমকে ডিফাইন করতে হবে, এবং সিস্টেমটার কোন একটা পার্টিকুলার স্টেটে ডিফাইন করতে কি আছে, কোন স্টেটে আছে সেটা ডিফাইন করার জন্য তার প্রপার্টিকে ডিফাইন করতে হবে, এবং তারপরে সিস্টেম যদি কোনো প্রসেস ক্যারিড আউট করে, স্টেটে কোনো যদি চেঞ্জ হয় ডিউরিং দ্য প্রসেস, তাহলে পরে প্রসেসটা সম্বন্ধে আমাদের জানতে হবে কি ধরনের প্রসেস চেঞ্জ হচ্ছে, এবং এই প্রসেস চেঞ্জ হওয়ার ফলে তার যে প্রপার্টি যে চেঞ্জ হলো সেগুলো যদি মেজার করতে চাই, সেগুলো যদি প্রেডিক্ট করতে চাই, তাহলে যে রিলেশনটা হবে সেই কোন রিলেশন আমরা। সো আমরা যদি এইভাবে থার্মোডাইনামিক্সকে যদি আমি ভাগ করি, তাহলে থার্মোডাইনামিক্স বোঝা, আন্ডারস্ট্যান্ড করা এবং থার্মোডাইনামিক্স ইউজ করা আমাদের জন্য সুবিধা হবে। So these are the structure of thermodynamics. So structure of thermodynamics contains 4 integral parts. One is called system, one is called properties, one is called processes, and one is called relationship. So আমাদেরকে সিস্টেম সম্বন্ধে জানতে হবে, what is the system, how many systems are there, কত ধরনের সিস্টেম আছে দুনিয়াতে, প্রপার্টি কাকে বলে, কত ধরনের প্রপার্টি আছে, কি কি প্রপার্টি আছে, প্রসেস কত ধরনের প্রসেস হতে পারে, এবং এই এক ধরনের প্রসেসের জন্য কি আমরা বুঝবো ব্যাপারটা। ফর এক্সাম্পল আইসোথার্মাল প্রসেস, আমরা নাম শুনেছেন, আইসোথার্মাল প্রসেস মানে হলো টেম্পারেচার কনস্ট্যান্ট প্রসেস। তো এই প্রসেস হইলে পরে কি ভেরিয়েবল এখানে সিস্টেমের প্রতি ইম্পোজ করে সেগুলো সম্বন্ধে আমাদের বুঝতে হবে। এন্ড দেন রিলেশনশিপ, অবভিয়াসলি কি করে যদি রিলেশনশিপ জানি ভালো কথা, আমাদের একটা রিলেশন আমাদের খুব মনে আছে, আমি একটু আগে যেটা বললাম, আমি যদি প্রেসার জানি, ভলিউম জানি, তাহলে টেম্পারেচার জানি, তাহলে পরে আমি ভলিউম মেজার করতে পারি কিনা। আমাদের একটা ফর্মুলা মনে আছে, ফিজিক্যাল এনার্জি, তাই না? জানো তো সবাই, তাই না? সো আইডিয়াল গ্যাসের প্রপার্টি যেটা আইডিয়াল গ্যাস মানে ফিজিক্যাল এনার্জি। এখন এইটাই যদি জানি, কিন্তু কপারের বেলায় কি সেটা অ্যাপ্লাই করতে পারবো? কপারের বেলায় কি ভলিউম মেজার করতে পারবো ফিজিক্যাল এনার্জি দিয়ে? অবভিয়াসলি নট, বিকজ ফিজিক্যাল এনার্জি হলো গ্যাসের জন্য ফর্মুলা, আইডিয়াল গ্যাসের জন্য, এটা সলিড মাসের জন্য না, লিকুইডের জন্য না। সো তাহলে পরে আমাকে লিকুইডে যদি ভলিউম মেজার করতে চাই ফ্রম প্রেসার এন্ড টেম্পারেচার, আই মাস্ট হ্যাভ ইকুয়েশন, ঠিক আছে। তো এই ইকুয়েশনে কিভাবে ডিরাইভ করতে হবে সেই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, এগুলো আমরা চ্যাপ্টার 4 এ ডিটেইল আলাপ করব। ওকে, নাও লেটস টক অ্যাবাউট থার্মোডাইনামিক সিস্টেম ইন জেনারেল। একটু ডিটেইল আলাপ করি। তাহলে আমরা থার্মোডাইনামিক সিস্টেমকে কি বলেছি? একটা সার্টেন পোর্শন অফ ইউনিভার্স, যেটা আমার মধ্যে আমাদের প্রবলেমটা আছে, দ্যাট এনকম্পাসেস দ্য হোল প্রবলেম এট হ্যান্ড। বেসিক্যালি যে প্রবলেমটা আমরা ডিল করছি সেই প্রবলেমটাই হলো ইউনিভার্স, এবং এই প্রবলেমটা ইউ মাস্ট সেপারেট ইট ফ্রম দ্য রেস্ট অফ দ্য ইউনিভার্স, এবং সেপারেট করবো কি দিয়ে? একটা বাউন্ডারি দিয়ে। এখন এই বাউন্ডারিটা সম্বন্ধে আমাদের ডিটেইল জানতে হবে, এন্ড সিস্টেমটার নেচার সম্বন্ধেও আমাদেরকে ডিটেইল জানতে হবে। ফর এক্সাম্পল, সিস্টেমটা এমন হতে পারে ভিতর সিস্টেমের ভিতরে কোনো মাসই নেই, সিস্টেমের ভিতরে কোনো সাবস্টেন্স নাই। ইট কুড বি অ্যান ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড একটা সিস্টেম হতে পারে যেখানে কোনো মাস নেই, ঠিক আছে। অথবা নর্মালি আমরা যেটা করি, নর্মালি আমরা একটা ম্যাটেরিয়াল নিয়ে কথা বলি, একটা সাবস্টেন্স নিয়ে কথা বলি, সুতরাং তার একটা মাস থাকবে, তার ভিতরে কিছু একটা ম্যাটেরিয়াল থাকবে, এক্সেট্রা। সো এই ধরনের হতে পারে। অথবা বাউন্ডারি যেটা আমরা দিচ্ছি সেই বাউন্ডারিটা হতে পারে এটা ইমাজিনারি বাউন্ডারি, সেটা হতে পারে। অথবা ইটস এ সলিড বাউন্ডারি, সেটা হতে পারে আমরা একটা বাউন্ডারি দিয়েছি,
অথবা হতে পারে জাস্ট ম্যাটেরিয়ালটার সারফেসটা একটা বাউন্ডারি। যেমন আমরা বললাম একটু আগে বললাম এক টুকরা কপার, এক টুকরা কপারের বাউন্ডারি হতে পারে কপারের সারফেসটা, 6টা সারফেস আছে, 6টা সারফেস ইটসেলফ এ বাউন্ডারি। সো বাউন্ডারি ক্যান বি ইমাজিনারি, জাস্ট ম্যাথমেটিক্যাল বাউন্ডারি, আমি জাস্ট ভিজুয়ালাইজ করছি, ম্যাথমেটিক্যালি ডিফাইন করছি ইট হ্যাজ এ বাউন্ডারি, এবং তার ডেফিনিশন আমরা দিতে পারি। দেন ইট ক্যান বি এ ফিজিক্যাল বাউন্ডারি, যেমন মনে করো একটা বিকারের মধ্যে পানি আছে, ঠিক আছে, সো এখন এটা বাউন্ডারি, পানিটাকে যদি আমি সিস্টেম হিসেবে ধরি তাহলে এটা বাউন্ডারি কি আছে, বাউন্ডারি হলো বিকারের সারফেস এবং পানির উপরে সারফেস, এই 4টা সারফেস নিয়ে হলো তার বাউন্ডারি, ঠিক আছে। সো ইট কুড বি রিয়েল বাউন্ডারি, ইট ক্যান বি ফিজিক্যাল বাউন্ডারি, আমরা ইম্পোজ করছি, আমরা দিয়ে দিয়েছি, অথবা ইট কুড বি ইমাজিনারি ম্যাথমেটিক্যাল বাউন্ডারি। ওকে, so across the boundary of a system, heat will flow, work will appear or disappear, and sometimes matter will move. তার মানে কি, যে একটা বাউন্ডারি ভিতর দিয়ে হিটের আদান প্রদান হতে পারে। তার মানে আমি যদি মনে করি একটু আগে যেটা বললাম, বিকারের মধ্যে পানি নিয়ে এটাকে যদি আমি হিট করি একটা বার্নার দিয়ে, তাহলে বার্নার থেকে হিট পানির ভিতরে যাবে, পানির থেকে হিট রেডিয়েট করবে পুরা এই, তার মানে তার যে বাউন্ডারি যেটা আছে, একটা বাউন্ডারি তার ফিজিক্যাল বাউন্ডারি, আমরা চারপাশে ওয়াল, আরেকটা হলো তার উপরে তার নিজের সারফেস, তো এই বাউন্ডারির ভিতর দিয়ে সে হিট রেডিয়েট করে বেরিয়ে যেতে পারে। সো হিট ক্যান বি অ্যাপিয়ার অর ডিসঅ্যাপিয়ার, সেটা হতে পারে সিস্টেম থেকে। আরেকটা হচ্ছে ওয়ার্ক উইল অ্যাপিয়ার অর ডিসঅ্যাপিয়ার। ফর এক্সাম্পল, মনে করো আমাদের এই পিস্টন, তার মানে সিলিন্ডার হিটেড উইথ পিস্টন, যেখানে মনে করো গাড়ি চালাই, যেখানে আমরা গ্যাসটাকে কম্বাসন করি, তো গ্যাস কম্বাসন করলে পরে গ্যাস ভলিউম বেড়ে যায়, গ্যাস ভলিউম বেড়ে গেলে সে পিস্টনটাকে ঠেলে সরিয়ে যায়। এই যে তার মানে এই সিস্টেমটা, গ্যাসটা যদি সিস্টেম হয়, গ্যাস এক্সপানশন করার কারণে সে পিস্টনটাকে ঠেলে সরিয়ে দিল, সুতরাং সে একটা ওয়ার্ক করলো, ঠিক আছে, সেটা হতে পারে। অথবা আমরা ওয়ার্ক ইম্পোজ করতে পারি, তার মানে, এবং এটা বাউন্ডারির ভিতর দিয়েই আসা যাওয়া হবে। তো সিস্টেম থেকে ওয়ার্ক চলে যেতে পারে, বা সিস্টেম কিছু কাজ করতে পারে, অথবা কিছু কাজ ভিতরে আসতে পারে। এন্ড এট দ্য সেম টাইম মাস ক্যান মুভ অ্যাজ ওয়েল, বাউন্ডারি দিয়ে মাসও যেতে পারে, নাও যেতে পারে। যেমন আমি যে পানি যদি গরম করি, তাহলে পরে সারফেস দিয়ে যখন এটা গ্যাসিফাই হবে, গ্যাসটা বেরিয়ে যেতে পারে, পানি স্টিম হিসেবে চলে যেতে পারে। তার মানে পানির থেকে তার কন্টেইন স্টিম আকারে চলে গেল, তো ম্যাটার চলে গেল। অথবা সামটাইমস ম্যাটার আসতেও পারে, কনডেনসেশন হয়ে পানি অ্যাটমসফিয়ার থেকে এর ভিতরে চলে আসবে, সেটাও হতে পারে। সো তার মানে এই সিস্টেমের ভিতর দিয়ে মাসেরও বাউন্ডারির ভিতর দিয়ে সিস্টেমের থেকে সারাউন্ডিংসে মাসেরও আদান প্রদান। তো অন দ্য এভারেজ দুই ধরনের কথা বলি, যে এনার্জি আসা যাওয়া করতে পারে, এট দ্য সেম টাইম মাসও আসা যাওয়া করতে পারে। হাউএভার the system and its surrounding, যেটাকে আমরা সংক্ষেপে বলি ইউনিভার্স, সিস্টেম and its surrounding, it's called universe. তো এই ইউনিভার্স যেটা আছে, সেই ইউনিভার্সটার সাথে আর একটা ইউনিভার্সের কোনো সম্পর্ক নাই। তার মানে একটা সিস্টেমের সাথে অন্য একটা সিস্টেমের সাথে কোনো রিলেশন নাই, এই সিস্টেম থেকে ওই সিস্টেমের মধ্যে কোনো কিছুর আদান প্রদান হবে না। আমরা সিস্টেম এবং সারাউন্ডিংস কে বলবো আইসোলেটেড। আইসোলেটেড মানে এর ভিতর দিয়ে কিছুই আসা যাওয়া করতে পারবে না। তো সিস্টেম এন্ড ইটস সারাউন্ডিংস, হুইচ ই কল ইউনিভার্স, দিস ইজ ফিক্সড। এর থেকে কোনো কিছু অন্য জায়গায় যাবে না, আসবে না। সিস্টেম থেকে কেবলমাত্র তার সারাউন্ডিংস এর মধ্যেই আদান প্রদান হবে। এক্সাম্পল হিসেবে কয়েকটা যদি আলাদা করি, ফর এক্সাম্পল স্টিল বিলেট ইন এ রিহিটিং ফার্নেস। স্টিল মেকিং এর সময় স্টিল আগে বিলেট হিসেবে তৈরি করে, মেল্টিং করার পরে বিলেট ফর্ম করে, এবং তারপরে এটাকে রোলিং করে যখন রড বানায়, তখন এটার আগে প্রিহিট করতে হয়। কারণ তোমরা ফার্স্টে হয়তো দেখেছো, শুনেছো, হলো যে বডি সেন্টার কিউবিকের ডিফর্মিবিলিটি ক্যাপাবিলিটি কম, ফেস সেন্টার হলে পরে তার ডিফর্মেশন ক্যাপাবিলিটি বাড়ে। তো এই জন্য আমরা এটাকে হাই টেম্পারেচারে হিট করি, ফেস সেন্টার কিউবিকে নিয়ে যাই, এবং তার মানে এই স্টিল বিলেট গুলাকে একটা ফার্নেসের ভিতরে হিট করতে হয় 900-1000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। এবার এই 900-1000 ডিগ্রি সেন্টিগ্রেড যখন আমরা হিট করি, তাহলে এই স্টিল বিলেটটাকে যদি আমি সিস্টেম হিসেবে ধরি, এবং স্টিল বিলেটের সারফেসটাই হলো তার বাউন্ডারি, এখন তার সারাউন্ডিংস কোনগুলা হতে পারে, ফার্নেসের ভিতরে যে চেম্বার যেটা আছে, এই চেম্বারটাই তার সারাউন্ডিংস, কারণ সিস্টেমের থেকে হিটের আদান প্রদান, বিলেট থেকে হিটের আদান প্রদানের ভিতরেই হচ্ছে। এখানে ফার্নেসটা গরম আছে, তার মানে এখানে ভিতরে হিট প্লে করছে, সেই হিটটা সারফেস দিয়ে বিলেটের ভিতরে ঢুকবে। সো এটা হতে পারে। অথবা আমি আর যদি এক্সটেন্ড করি,
এই ফার্নেসের ওয়ালটাকেও আমি সিস্টেমের বাউন্ডারির ভিতরে সারাউন্ডিংস এর ভিতরে ফেলতে পারি, অথবা ফার্নেসের বাইরে যে কিছু জায়গা আছে যেখানে হিট গেলে পরে মনে হয় হিট অনেক বেশি, একটু দূরে গেলে পরে হিট ফিল করি না, কিন্তু ফার্নেসের কাছাকাছি আসলে পরে গরম লাগে, তার মানে এখানেও ইন্টারাকশন হইতে পারে। তো এটাকেও আমরা কনক্লুড করতে পারি। সো স্যাম্পলটাকে তুমি ডিফাইন করছো, ইট ইজ প্রবাবলি ভেরি ইজি, বাট সারাউন্ডিংস কি হবে সেটা তোমার পারসেপশনের ব্যাপার, তুমি কোন পর্যন্ত সারাউন্ডিংসটাকে ইনক্লুড করবা। ওয়ান মোল অফ গ্যাস কনফাইন্ড সিলিন্ডার। একটা কোশ্চেন ছিল স্যার। হলো স্যার এই বিলেট কি জিনিস স্যার? বিলেট কি জিনিস? ওকে, বিলেট জিনিসটা হলো আমরা যখন স্টিল মেল্ট করি, স্টিল মেল্ট করে স্টিলের কাস্টিং করি, কাস্টিং করার সময় যদি কন্টিনিউয়াস কাস্টিং প্রসেস হয় তাহলে একটা পাত্রের মধ্যে স্টিলটাকে ফার্নেস থেকে ঢেলে একটা কি বলে এটাকে ল্যাডেলে ঢেলে ওইটার থেকে কন্টিনিউয়াস কাস্টিং মেশিনে ঢালা হয় এবং পরে এটাকে লম্বা করে কাস্টিং করা হয়। এই লম্বা করে কাস্টিং গুলাকে পরে কেটে কেটে স্লাইস করে একটা সারের টুকরাতে রাখা হয়। সো এগুলোকে বলে বিলেট। অথবা ইনগট হতে পারে, যে বড় একটা লম্বা 5 ফুটি একটা মেটালিক একটা কন্টেনার থাকে, যের মধ্যে ঢেলে দিয়ে একটা সলিড একটা বার, রেক্টাঙ্গুলার একটা বার তৈরি করা হয় 5 ফুট বাই কোন কোন সময় এমন হতে পারে যেটা 100 বাই 100 হতে পারে, 120 বাই 120 হতে পারে, ইভেন 300 বাই 300 হতে পারে। তো ডিফারেন্ট ডাইমেনশনে ডিফারেন্ট শেপে আমরা যে স্টিলটাকে কাস্টিং করে একটা প্রোডাক্ট বানালাম, সেই প্রোডাক্টটাকে বলে আইদার বিলেট বলে অথবা ইনগট বলে। ঠিক আছে? তো এইগুলোকে নিয়ে রেখে দেওয়া হয়, স্টেক করে রেখে দেওয়া হয় এবং পরবর্তী পর্যায়ে রি-রোলিং মিলে নিয়ে এটাকে রোল করে রড বানানো হয়। ওকে, বিলেটের আরেকটা নাম কি বললেন স্যার? ইনগট। বিলেটের আরেকটা নাম হতে পারে ইনগট। তোমরা ফার্স্ট ইয়ারে একটু পড়েছো তো খুব সম্ভব। এনিওয়ে, এটা আমাদের এখানে পড়ার মোটেই উদ্দেশ্য না, ধীরে ধীরে জানবা। সোজা কথা, স্টিলের একটা টুকরা যেটাকে হিট করতে হয় ফার্নেসে নিয়ে রোলিং করার জন্য। ওকে, 1 mole of oxygen confined in a cylinder fitted with piston. So গ্যাসটা, অক্সিজেন গ্যাসটা সেটা একটা সিস্টেম এবং তার সারাউন্ডিংস কোনটা হবে, তার বাউন্ডারি কোনটা হবে। অবভিয়াসলি সিলিন্ডারের যে সারফেস, ইন্টারনাল সারফেস, সেটাই হলো তার বাউন্ডারি এবং সিলিন্ডারটা তার সারাউন্ডিংস, এবং সিলিন্ডারের বাইরে যদি অ্যাটমসফিয়ার যেটা আছে সেটাও তার সারাউন্ডিংস হতে পারে। এই মাইক্রোস্কোপিক ফেজ, ফেরাইট, মাইক্রোস্কোপিক স্টিলের মধ্যে কয়েকটা ফেজ থাকে, ফেরাইট, পারলাইট বলে কতগুলো ফেজ আছে। তো এখন ফেরাইট যদি আমি সিস্টেম হিসেবে ধরি তাহলে তার বাউন্ডারি কোথায়? এখানে কোনো বাউন্ডারি নেই, ফেরাইটে কোনো বাউন্ডারি নেই, আমরা ইমাজিনারি একটা বাউন্ডারি দিয়ে অন্য থেকে আলাদা করলাম। স্টিল বিলেটের বাউন্ডারি কোনটা? এটা হলো সলিড, তার সারফেসটা। গ্যাসের বাউন্ডারি কোনটা? এটা হলো একটা সলিড ক্রিস্টাল সিলিন্ডারের সারফেসটা। এখানে ফেরাইটের বাউন্ডারি কোথায়? ইট হ্যাজ নো ফিজিক্যাল বাউন্ডারি, এটাকে আমরা ম্যাথমেটিক্যাল বাউন্ডারি দিয়ে আলাদা করলাম। পারলাইট তার সাথেই থাকে, কিন্তু তাদের মধ্যে কোনো বাউন্ডারি নেই, কিন্তু আমরা এখানে বাউন্ডারি দিলাম, মনে মনে একটা বাউন্ডারি দিলাম। দিস ইজ অ্যান ইমাজিনারি বাউন্ডারি, দিস ইজ এ ম্যাথমেটিক্যাল বাউন্ডারি। ওয়াটার কন্টেইনিং এ বিকার, একটু আগে আলাপ করেছি, এটার বাউন্ডারিটা একটা কমপ্লেক্স বাউন্ডারি। কেন কমপ্লেক্স বাউন্ডারি? এটা ফিজিক্যাল বাউন্ডারি আছে, যেটা যেমন বিকার, এবং তার উপরে সারফেসটা হলো তার নিজের সারফেস বাউন্ডারি। তো দুইটা মিক্স, এটার ডেফিনেশন দুইটা একত্রে করছে। So this is how we have to isolate the system and give its boundary, and we have to determine the nature of the boundary. Okay, সিস্টেমের যদি ক্লাসিফিকেশন করি, বিভিন্ন ভাবে এটাকে ক্লাসিফাই করা যায়। আমরা যদি কয়েকটা দেখি, টোটাল আমরা 5 ভাগে এটাকে ডিফাইন করব, ক্লাসিফাই করব। ওয়ান ইজ ভেরি সিম্পল, বেসড অন কেমিক্যাল কম্পোজিশন। এর মধ্যে কয়টা কম্পোনেন্ট আছে, কয়টা এলিমেন্ট আছে? ইউনারি সিস্টেম, তার মানে একটা এলিমেন্ট আছে, যেমন অ্যালুমিনিয়াম ক্যান, কপারের বার, তার মানে অ্যালুমিনিয়াম ক্যানের মধ্যে শুধু অ্যালুমিনিয়াম আছে, কপারের বারের মধ্যে শুধু কপার আছে। কোয়ার্টজ, ওয়াটার, এগুলোকে কেন ইউনারি বললাম? কোয়ার্টজ SiO2, ওয়াটার H2O, যদিও এখানে অ্যাপারেন্টলি দুইটা এলিমেন্ট আছে, সিলিকন এবং অক্সিজেন, অন দ্য আদার হ্যান্ড হাইড্রোজেন এবং অক্সিজেন, কিন্তু একটা কম্পাউন্ড, ইট ইজ এ কম্পাউন্ড, ইট ডাজন্ট ডিসোসিয়েট, এটাকে ডিসোসিয়েট করা হয় নাই। যদি ডিসোসিয়েট না করে আমরা এটাকে ইউনারি হিসেবে ট্রিট করব। অন দ্য আদার হ্যান্ড, ওয়াটার যদি ভেঙে যায়, এটা আয়োনাইজড ফর্মে হয়ে যায়, হাইড্রোজেন প্লাস অক্সিজেন মাইনাস, তখন আমরা বলবো দুইটা এলিমেন্ট আছে। স্টিল বার, স্টিলের মধ্যে নানান ধরনের এলিমেন্ট থাকে, হাজারটা এলিমেন্ট থাকে, তো এটা হলো মাল্টি কম্পোনেন্ট। আমরা ইউনারি বলি সামটাইমস বলি বাইনারি, দুইটা থাকলে বলি বাইনারি, তিনটা থাকলে বলি টার্নারি, চারটা থাকলে কোয়াটারনারি,
ফরগেট অ্যাবাউট দিস, একটার বেশি থাকলেই আমরা বলবো মাল্টি কম্পোনেন্ট। ঠিক আছে, তো মেক ইট সিম্পল। সো ইউনারি সিস্টেম হ্যাজ ওয়ান কম্পোনেন্ট, অথবা কম্পাউন্ড হতে পারে বাট মাস্ট নট ডিসোসিয়েট, এন্ড দেন মাল্টি কম্পোনেন্ট যেখানে একাধিক এলিমেন্ট আছে। সো বেসড অন কেমিক্যাল কম্পোজিশন, এটা হলো স্ট্রাকচারাল মেকআপ অনুযায়ী দুই ভাগে ভাগ করা যেতে পারে, একটা হলো হোমোজেনিয়াস, একটা হেটেরোজেনিয়াস। এমন এর ভিতরে কয়টা ফেজ আছে, নট এলিমেন্ট, কয়টা ফেজ আছে। সিঙ্গেল ফেজ যেমন সলিড ফেজ, কপারের টুকরা, কপার বার, সিঙ্গেল ফেজ। ওয়াটার, লিকুইড ফেজ। গ্যাস ফেজ। সো একটা ফেজ যদি থাকে তাহলে আমরা বলবো এটাকে হোমোজেনিয়াস ফেজ, হোমোজেনিয়াস সিস্টেম। আর হেটেরোজেনিয়াস হলো মোর দ্যান ওয়ান ফেজ। স্টিলের মধ্যে স্টিল একটা হেটেরোজেনিয়াস ফেজ, বিকজ স্টিলের মধ্যে ফেরাইট আছে, পারলাইট আছে, সিমেন্টেট আছে, এটসেট্রা এটসেট্রা। আইস ওয়াটার, এখানে সলিড লিকুইড দুটো একসাথে আছে। So by structural makeup, system can be either homogeneous system or heterogeneous system. Nature of boundary is important. এটা মনে রাখতে হবে, বুঝতে হবে। It could be closed system, it could be open system, and it could be isolated system. Closed system হলো শুধুমাত্র এনার্জির যদি আদান প্রদান হতে পারে, যদি এনার্জির আদান প্রদান হয় অ্যাক্রস দ্য বাউন্ডারি, তাহলে আমরা বলি এটাকে ক্লোজ সিস্টেম। এনি সলিড মাস, এটাকে যদি আমি হিট করি, সলিড মাস থেকে তার একটা কম্পোনেন্ট বাইরে চলে যায় না, ঠিক আছে, যদি না এটা ভেপোরাইজ না হয়। তো একটা কপারকে হিট দিলে সে কপারের টুকরা কপারের ভিতরেই থাকবে, সব এলিমেন্ট তার ভিতরে এখানেই আছে, মাস এর ভিতরেই থাকবে, বাউন্ডারি দিয়ে মাস যাবে না, শুধু যাবে হলো হিট আদান প্রদান করবে। তো এই ধরনের সিস্টেম যদি হয়, এখানে একটা পেপারের কথা বলা হয়েছে, পেপারকে যদি হিট দাও, আনলেস পেপার বার্ন আউট হয়ে যাচ্ছে, তখন কার্বন ডাইঅক্সাইড হিসেবে বেরিয়ে চলে যাবে। এছাড়া এটাকে তুমি যা কিছু করো, এটাকে প্রেসার দাও, যা কিছু করো, এই মাসটার কোনো বাউন্ডারি দিয়ে বেরিয়ে যাবে না। তো মাসের কোনো আদান প্রদান হবে না, কিন্তু এনার্জির আদান প্রদান হবে, হিট চলে যাবে, হিট আসতে পারে। দিস ইজ দ্য ক্লোজ সিস্টেম ওয়্যার অনলি এনার্জি ক্যান ট্রান্সফার, নট মাস। ওপেন সিস্টেম হলো যেখান দিয়ে এনার্জি এবং মাস দুইটাই অ্যাক্রস দ্য বাউন্ডারি চলে যেতে পারে। মনে করো এখানে একটা কাপ অফ টি যেটা বলা হয়েছে, তো এখানকার তার যে বাউন্ডারি যেটা আছে, দিস দ্য সলিড বাউন্ডারি এন্ড দ্য সারফেস বাউন্ডারি, এই সারফেস দিয়ে লিকুইড চলে যেতে পারে। তার মানে যদি এটা গরম থাকে, স্টিম আকারে ওয়াটারটা চলে যেতে পারে। সো মাস আদান প্রদান হতে পারে অ্যাক্রস দ্য বাউন্ডারি, হিট তো হতেই পারে। সো মাস এন্ড এনার্জি বোথ যদি আদান প্রদান হয় অ্যাক্রস দ্য বাউন্ডারি, তখন সেই বাউন্ডারিটাকে আমরা বলবো open boundary, and system should be open system. And then isolated system, থার্মোস ফ্লাস্কের ভিতরে গরম কফি আছে ফর এক্সাম্পল, বা গরম দুধ আছে। তার মানে এই যে গরম দুধ আছে, আমরা থিওরিটিক্যালি বলি থার্মোসের ভিতরে রাখলে পরে এটা গরমটা গরমই থাকে, ঠান্ডাটা ঠান্ডা থাকে। মানে বেসিক্যালি এর অ্যাক্রস দ্য বাউন্ডারি, ইটস এ সলিড বাউন্ডারি, ফিজিক্যাল বাউন্ডারি। এই বাউন্ডারির ভিতর দিয়ে হিট এবং মাস কোনোটাই আসতে যেতে পারে না। সো নাইদার মাস নর এনার্জি ক্যান ট্রান্সফার across the boundary, then we say isolated boundary or system is isolated system. So তিন ধরনের, দুইটাই যদি আদান প্রদান হতে পারে, মাস এন্ড এনার্জি, তাহলে আমরা বলবো ওপেন সিস্টেম আর ওপেন বাউন্ডারি। যদি শুধু মাস আদান প্রদান হয়, তাহলে আমরা বলবো ক্লোজ সিস্টেম আর ক্লোজ বাউন্ডারি। এন্ড দুইটাই যদি আদান প্রদান করতে না পারে, তাহলে আমরা বলবো আইসোলেটেড বাউন্ডারি আর আইসোলেটেড সিস্টেম। দেন কেমিক্যাল রিঅ্যাক্টিভিটির বেস করে আমরা বলতে পারি রিঅ্যাক্টিভ সিস্টেম আর নন রিঅ্যাক্টিভ সিস্টেম। তার মানে সিস্টেমের ভিতরে যদি কোনো রিঅ্যাকশন হয়, তাহলে আমরা বলবো রিঅ্যাক্টিভ সিস্টেম। ফর এক্সাম্পল লিকুইড স্টিল যদি আমি সিস্টেম হিসেবে ধরি, লিকুইড স্টিলের মধ্যে কন্টিনিউয়াস রিঅ্যাকশন হচ্ছে, পিস অফ অ্যালুমিনিয়াম ইন সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনে ডুবানো আছে, তার মানে কন্টিনিউয়াসলি রিঅ্যাকশন হচ্ছে। সো ইট ইজ এ রিঅ্যাক্টিভ সিস্টেম। অন দ্য আদার হ্যান্ড, সুগার ওয়াটার সলিউশন, সুগার ভিতরে ডিসলভ হয়, রিঅ্যাক্ট করে না। পিস অফ কপার রড রেখে দিয়েছো, রিঅ্যাকশন ধরে নিব, কোনো রিঅ্যাকশন হচ্ছে না। সো দিস আর কল নন রিঅ্যাক্টিভ সিস্টেম এন্ড রিঅ্যাক্টিভ সিস্টেম। দেন দেয়ার ইজ অ্যানাদার ওয়ান, লাস্ট ওয়ান, নেচার অফ কমপ্লেক্সিটি। তার মানে এর উপরে, সিস্টেমের উপরে কোনো ফোর্স ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে কিনা, এক্সেপ্ট মেকানিক্যাল ফোর্স। তার মানে প্রেসার রিলেটেড যদি কোনো ফোর্স থাকে, সেইটা বাদে বাকি যত ধরনের ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে আমরা বলবো কমপ্লেক্স সিস্টেম। যেমন আমি একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, বা একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, বা একটা রোটেশনাল ফিল্ড, এটা সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়েছি, সেন্ট্রিফিউগাল ফোর্স এটা ঘুরতেছে, এই ধরনের ফিল্ড অ্যাপ্লাই করলাম, তখন এটাকে বলবো আমরা কমপ্লেক্স সিস্টেম। যদি এই ধরনের কোনো এক্সট্রা ফোর্স ফিল্ড না থাকে, আমরা বলবো আদারওয়াইজ সিম্পল সিস্টেম। ঠিক আছে, সো এই পাঁচ ভাবে আমরা সিস্টেমটাকে ক্লাসিফাই করতে পারি। লেটস হ্যাভ সাম এক্সাম্পল। এখানে পাঁচটা এক্সাম্পল আছে, নিজে নিজে একটু বোঝার চেষ্টা করি। এ সলিড বার অফ কপার,
let us classify them. আমরা যে ক্লাসিফাই করার সময় এই 5টা ক্লাসিফিকেশনে বলতে হবে। তো ফার্স্টলি ছিল এটা ইউনারি না মাল্টি কম্পোনেন্ট। ক্যান ইউ টেল মি whether it is unary or multi component? ইউনারি স্যার। ইউনারি অবশ্যই ইউনারি, Unary. বিকজ জাস্ট কপার বলা হয়েছে শুধু, তার মানে এটা ইউনারি। এটা হোমোজেনিয়াস অর হেটারোজেনিয়াস? ইট ইজ হোমোজেনিয়াস বিকজ সলিড বার বলা হয়েছে, ইটস এ সলিড। সো একটা ফেজ আছে, ইট ইজ তার মানে হোমোজেনিয়াস। সো ইউনারি হোমোজেনিয়াস। এটা ওপেন সিস্টেম নাকি ক্লোজ সিস্টেম নাকি আইসোলেটেড সিস্টেম? স্যার আইসোলেটেড। নেভার। ওপেন ক্লোজড। all solid thing is closed system, কারণ দেখতে হবে এখান থেকে হিট আসতে যেতে পারে। কপারকে তুমি হিট দিতে পারো, হিট দিলে Open. কপারের ভিতরে হিট ঢুকে যাবে, বা কপার থেকে রেডিয়েট করে হিট বেরিয়েও যেতে পারে, কিন্তু কপার থেকে মাস যাবে না। তো সাধারণত সব সলিডই সাধারণত ক্লোজ সিস্টেম, ঠিক আছে? তো তাহলে এটা হলো ইউনারি হোমোজেনিয়াস ক্লোজ সিস্টেম। রিঅ্যাক্টিভ আর নন রিঅ্যাক্টিভ? ইট ইজ নন রিঅ্যাক্টিভ সিস্টেম, কোনো রিঅ্যাকশন হচ্ছে না। এটা সিম্পল সিস্টেম আর আদারওয়াইজ কমপ্লেক্স সিস্টেম। কোনো ফোর্স ফিল্ডের কথা এখানে বলা হয় না অ্যাপারেন্টলি, আদারওয়াইজ সিম্পল। সো আমরা একদম টোটাল ডেফিনেশন যদি বলি এটাকে, আমরা বলবো ইট ইজ ইউনারি হোমোজেনিয়াস ক্লোজড, তারপরে আরেকটা কি আছে, নন রিঅ্যাক্টিভ আদারওয়াইজ সিম্পল সিস্টেম। এ গ্লাস অফ আইস ওয়াটার, এটা কি হবে? আইস ওয়াটার তার মানে আইস ওয়াটার, আইসও H2O, ওয়াটারও H2O, ডিসোসিয়েশনের কথা বলা হয় নাই, সুতরাং ইট ইজ অবভিয়াসলি ইউনারি সিস্টেম। কিন্তু স্যার দুইটা ডিফারেন্ট স্টেটে আছে না স্যার, আইস আর ওয়াটার? আমরা আমরা ফেজ, দুইটা ফেজ আছে, সুতরাং এটাকে আমরা বলবো হেটেরোজেনিয়াস ফেজ ওয়াইজ, ঠিক আছে? তো প্রথমে কম্পোজিশন অনুযায়ী এটা কম্পোজিশন হলো H2O, ডিসোসিয়েট করছে না, সুতরাং এটা ইউনারি সিস্টেম। দেন এটা হেটেরোজেনিয়াস বিকজ সলিড এন্ড লিকুইড একসাথে আছে। এখন এটাকে গ্লাস অফ আইস ওয়াটার, তো গ্লাসের ভিতরে আছে, এখন এখান থেকে মাস এবং এনার্জি দুইটা আসা যাওয়া করতে পারে কি না? পারে স্যার। আরে স্যার স্যার বরফের সিস্টেম। ইয়েস, ইট ইজ ওপেন সিস্টেম, ঠিক আছে? দুইটাই আসা যাওয়া করতে পারে। এটা রিঅ্যাক্টিং আর নন রিঅ্যাক্টিং? কোনো রিঅ্যাকশন হচ্ছে না, সো নন রিঅ্যাক্টিং। স্যার আমরা স্যার সলিড বার অফ কপার কেও কি ওপেন সিস্টেম বলেছিলাম? সলিড বার হলো ক্লোজ সিস্টেম, ইট ইজ নট ওপেন সিস্টেম, কারণ এখান থেকে মাস যেতে পারে না। ও স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আইস ওয়াটার হলো ওপেন সিস্টেম, কারণ মাসও যেতে পারে, হিটও যেতে পারে। এন্ড দেন স্যার পুরা গ্লাসটা যদি সিস্টেম ধরা হয় তাইলে তো ম্যাস মানে বাইরে যাওয়া আসা করতে পারে না। গ্লাস অফ আইস ওয়াটার, এখানে আইস ওয়াটারটাকে সিস্টেম হিসেবে ট্রিট করা হচ্ছে, ঠিক আছে? গ্লাসের ভিতরে আইস ওয়াটার আছে, ঠিক আছে? তো বাউন্ডারি বোঝানোর জন্য গ্লাসকে দেওয়া হয়েছে। ওকে, তাহলে এটা নন রিঅ্যাক্টিং গেল এবং আদারওয়াইজ সিম্পল সিস্টেম গেল। 3 নম্বরটা কি বোঝো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি না স্যার। ওকে, ফার্নেসের মধ্যে হিট দেওয়ার জন্য মানে ফার্নেসের ভিতরে একটা টিউব থাকে, সিরামিকের একটা টিউব থাকে, যার ভিতরে স্যাম্পল গুলো দেওয়া হয়, ঠিক আছে? তো এই সিরামিকের এই টিউবটা তৈরি করা হয়েছে জিরকোনিয়া দিয়ে। জিরকোনিয়া কাকে বলে? জিরকোনিয়াম অক্সাইড, এটাকে বলে জিরকোনিয়া। এখন আমরা জানি অল সিরামিক্স ইউজুয়ালি ব্রিটেল হয়, সুতরাং এই ব্রিটেলনেসটা কমানোর জন্য, এর মধ্যে টাফনেস এটাকে ইন্ট্রোডিউস করার জন্য ইট্রিয়া দেওয়া হয়েছে। ইট্রিয়া হলো ইট্রিয়াম অক্সাইড, Y2O3, ঠিক আছে? সো ইট্রিয়াম অক্সাইড দিয়ে জিরকোনিয়াকে সাম সর্ট অফ টাফনেস ডেভেলপ করা হয়। টাফেনিং মেথডের মধ্যে তোমরা এটা ফার্স্ট ইয়ারে হয়তো একটু পড়েছো, পরবর্তী পর্যায়ে সিরামিক যখন পড়বা তখন এটা ডিটেইল করবা। বেসিক্যালি তার মানে কি আছে, এটাকে যদি এখন এই ফার্নেস টিউবটার মধ্যে যদি আমি এখন সিস্টেম হিসেবে এটাকে ডিফাইন করি, ফার্স্টলি ইউনারি আর মাল্টি কম্পোনেন্ট? মাল্টি স্যার, মাল্টি কম্পোনেন্ট। অবশ্যই মাল্টি কম্পোনেন্ট, বিকজ জিরকোনিয়া এটা একটা কম্পাউন্ড, ডিসোসিয়েট করে না, ঠিক আছে? কিন্তু জিরকোনিয়া একটা কম্পাউন্ড, ইট্রিয়া আরেকটা কম্পাউন্ড, তো দুইটা কম্পাউন্ড আছে, তো এটা মাল্টি কম্পোনেন্ট। মাল্টি ফেজ কিনা না সিঙ্গেল ফেজ? সিঙ্গেল ফেজ, সিঙ্গেল ফেজ। নেভার, এগুলা মিলাতে একটা ফেজ হয় নাই। ইট্রিয়া একটা ফেজ হিসেবে থাকবে, জিরকোনিয়া আরেকটা ফেজ হিসেবে থাকবে। তুমি যখন মাইক্রোস্ট্রাকচার দেখবা তখন পার্টিকেল দেখবা, জিরকোনিয়ার পার্টিকেল আছে, ইট্রিয়ার পার্টিকেল আছে। সো ইট ইজ এ হেটেরোজেনিয়াস। স্যার ফেজটা তাহলে আসলে কিসের উপর ডিফাইন্ড হয়? এটা কি স্যার মানে ম্যাটারের স্টেট অর্থাৎ সলিড না লিকুইড এটার উপর, নাকি স্যার হচ্ছে যে মলিকুলার ফর্মুলার উপর? অবশ্যই মলিকুলার ব্যাপার আছে, মলিকুলার ব্যাপার আছে। তুমি মানে এখানে বেসিক্যালি আমরা সলিড লিকুইড গ্যাস, এটা একদম ওয়াইডার পার্সপেক্টিভে,
কিন্তু আমরা মেটালার্জিস্টরা এই ওয়াইডার পার্সপেক্টিভ চোখে দেখে তো বুঝবো না, আমরা মাইক্রোস্কোপিক লেভেলে চিন্তা করবো। যখন মাইক্রোস্কোপে আমরা দেখবো তখন দেখবো যে জিরকনি একটা ফেজ আছে, ইটি আরেকটা ফেজ আছে, ঠিক আছে। স্টিলের মধ্যে ফেরাইট দেখবো একটা ফেজ, পারলাইট একটা ফেজ দেখবো। তো বুঝতে পারছি। এই সেন্সে জিরকনি একটা ফেজ, ইটি একটা ফেজ। সো ইট ইজ এ heterogeneous phase. Then is it open, closed or isolated? আইসোলেটেড স্যার। স্যার ওপেন কিউব সলিড তো স্যার আপনি বলেছেন ক্লোজড। Always solid is closed phase. Always solid is closed. Because heat যেতে আসতে তো পারে। তোমার ফার্নেস টিউব তো এখানে গরম করতেছো, যে ফার্নেস টিউবে একটা ফার্নেস আছে বক্স, তার মধ্যে একটা টিউব আছে, সেই টিউবের ভিতরে তোমার স্যাম্পলটা আছে। ফার্নেসের ভিতরে হিট ইনলেট ফার্নেসের ভিতরে অ্যাটমসফিয়ার গরম করলা, সেই গরমটা যদি ফার্নেস টিউব দিয়ে যেগুলো টিউবের ভিতর দিয়ে না যায় তাহলে তোমার স্যাম্পল গরম হবে কি করে, তাই না? তো সলিডের মধ্যে হিট আদান প্রদান সবসময় হয়, মাস আদান প্রদান হয় না। সেই জন্য বলেছি ইট ইজ ক্লোজ সিস্টেম, নট আইসোলেটেড। আইসোলেটেড মানে মাস এবং এনার্জি কোনোটাই যেতে আসতে পারবে না। ওকে, তাহলে এটা গেল কি, তাহলে এটা মাল্টি কম্পোনেন্ট হেটেরোজেনিয়াস ক্লোজ সিস্টেম, রিঅ্যাক্টিভ নো রিঅ্যাক্টিভ, এখানে কোনো রিঅ্যাকশন হয় না, ঠিক আছে, নন রিঅ্যাক্টিভ এবং কোনো ফোর্স ফিল্ড এখানে অ্যাপ্লাই করা হয় না। সো ইট ইজ আদারওয়াইজ সিম্পল সিস্টেম। ওকে, ডি হলো স্টাইরোফোম কফি কাপ। তোমরা কি স্টাইরোফোম চিনো? হোয়াট ইজ স্টাইরোফোম? ফোম চিনো? এই যে মনে করো বিভিন্ন যন্ত্রপাতি আমরা কিনি, একটা প্যাকেজিং করা থাকে, ভিতরে সাদা সাদা ফোমি জিনিস থাকে, দেখছো? জি স্যার, স্টাইরোফোম। মাঝে মাঝে শীটও পাওয়া যায়, তাই না? এগুলো প্যাকেজিং এ সবচেয়ে বেশি ইউজ করা হয়। এই যে স্টাইরোফোম, অথবা মাঝে মাঝে কাপ, পানি, আমরা কফি খাই বাজারে, ওয়ান টাইম কফি যেগুলো পাওয়া যায়, একটা তো আছে প্লাস্টিক একদম পাতলা ট্রান্সপারেন্ট, সেটা ছাড়াও আগে দেখেছি, এখন খুব একটা দেখি না, এটা চাপ দিলে পরে চ্যাপ্টা হয়ে যায়, ঠিক আছে। সো ইট ইজ মেড অফ স্টাইরোফোম। স্টাইরোফোমটা, এটাকে যদি এক্সপ্লেন করতে চাই তাহলে আগে এটা বেসিক্যালি জিনিসটা বুঝতে হবে। স্টাইরোফোম কি দিয়ে বানানো হয়েছে? স্টাইরোফোমটা কি? এটা কি কাগজ দিয়ে? কাগজ দিয়ে না, সরি, মেটাল, পলিস্টাইরিন দিয়ে। ঠিক আছে, ওয়ান ফর্ম। বেসিক্যালি এটা হলো এক ধরনের পলিমার, তাই তো? এক ধরনের পলিমার। তো পলিমারের মধ্যে কয়টা এলিমেন্ট থাকে? একটাই বারবার রিপিটেড হয়। একাধিক রিপিটেড হয়। অ্যাটলিস্ট কার্বন হাইড্রোজেন তো থাকবে। জি স্যার। এই দুইটা তো অ্যাটলিস্ট থাকবে, তাই না? অন্য কথা বাদই দিলাম। সো এলিমেন্ট একাধিক থাকে, কম্পাউন্ড একটা থাকে। এখানে আমরা এই স্টাইরোফোমটার মধ্যে একটা মার বিভিন্ন রিপিটেড ইউনিটে থাকে, তাই তো? তো এখন তুমি যদি বলো এটাকে যদি ফর্মুলা দিয়ে তুমি যদি এক্সপ্রেস করতে পারো, তাহলে পরে ওকে, আমরা এটাকে ওয়ান কম্পোনেন্ট হিসেবে ট্রিট করতে পারি, ঠিক আছে। যদি ফর্মুলাতে এক্সপ্রেস না করতে পারি, ইট ইজ বেটার টু কনসিডার ইট অ্যাজ এ মাল্টি কম্পোনেন্ট সিস্টেম, ঠিক আছে। কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, সরি কার্বন, হাইড্রোজেন, সামটাইমস ক্লোরিন থাকে, অক্সিজেন থাকে, এগুলা মিলে আমি আলাদাভাবে বলতে পারি, যদি না ফর্মুলার মধ্যে এক্সপ্রেস করতে না পারি একটা স্টেবল কম্পাউন্ডের মধ্যে। তুমি স্টেবল কম্পাউন্ড যদি ধরো, তাহলে কনসিডারিং ইট ইজ এ স্টেবল, সেভাবে বললে পরেও আমি সিঙ্গেল কম্পাউন্ড হিসেবে এটা ট্রিট করতে পারবো, ঠিক আছে। তো এটা গেল মাল্টি কম্পোনেন্ট। এখানে ইজ ইট এ মাল্টি কম্পোনেন্ট, সরি মাল্টি ফেজ? নো স্যার, সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজ স্যার। হইল না। ফোম বানাইতে গেলে কেমনে ফোম বানায় জানো? এনি আইডিয়া? নো স্যার। একটা ম্যাটেরিয়াল, এটাকে লিকুইফাই করে ভিতরে বাতাস ব্লো করে, ঠিক আছে। বাতাস ব্লো করে এটাকে ফুলায়, এটা ফোমই বানায়। ফোম মানে কি? ফোম মানে ভিতরে বাতাস ঢোকানো হয়েছে। তুমি যদি আইসক্রিম খাও, ফোম দেয় পরে, ঠিক আছে। ফোম মানেই হলো ভিতরে বাতাস ঢোকানো হয়েছে। তার মানে এখন এটাকে যদি তুমি মাইক্রোস্কোপ দেখবা, মাইক্রোস্কোপে দেখলে পরে তুমি সলিড ফেজ দেখবা, মাঝখানে অনেক ছিদ্র ছিদ্র মতো দেখতে পাবা, তার মানে ভিতরে বাতাস ছিল, ঠিক আছে। তো অ্যাটলিস্ট এর মধ্যে বাতাস আছে। আর ম্যাটেরিয়ালটা যদি সিঙ্গেল ফেজেও থাকে, ম্যাটেরিয়াল ইটসেলফ যদি সিঙ্গেল ফেজে থাকে, তাহলে ওইটাকেও তুমি যদি একটা ফেজ কনসিডার করো, বাতাসটাকে আরেকটা ফেজ, তো এটাই মাল্টি ফেজ, ঠিক আছে। তো তাহলে পরে আমরা এটাকে আইদার কি বলে, এটাকে ইউনারি বলতে পারি, মাল্টি কম্পোনেন্ট বলা যেতে পারে, কিন্তু এটা অবশ্যই হেটেরোজেনিয়াস,
এবং যেহেতু এটা সলিড, সুতরাং এটা অবশ্যই ক্লোজ সিস্টেম হবে, কোনো রিয়াকশন হচ্ছে না, নন রিয়াক্টিং হবে, কোনো ফোর্সফুল দেওয়া হয় নাই, আদারওয়াইজ সিম্পল সিস্টেম। নিচের জিনিস যেটা, সেটা যদি লাস্ট ওয়ানটা, ইউটেকটিক অ্যালয়। ইউটেকটিক শব্দ চিনো? ফেজ ডায়াগ্রামের মধ্যে ইউটেকটিক ফেজ বলে একটা, ইউটেকটিক রিয়াকশন বলে একটা কথা বলা হয়। ওয়ার্ডটা শুনেছিলাম। ইউটেকটিক মানে হলো যে একটা আইসোথার্মাল টেম্পারেচারে লিকুইড দুইটা ফেজে ভাগ হয়ে যায়, লিকুইড দুইটা সলিডের মিক্সচার হিসেবে ফর্ম করে, একটা লিকুইড দুইটা সলিডের মিক্সচার হিসেবে ফর্ম করে, সো এটা ইউটেকটিক। ইউটেকটিক মানে হলো দুইটা ফেজ। আর অ্যালয় মানে কি? অ্যালয় মানে হলো অনেকগুলা এলিমেন্ট নিয়ে একটা অ্যালয়, একটা মেটাল দিয়ে আরেকটা মেটাল দেওয়া হয়েছে, আরেকটা এলিমেন্ট দেওয়া হয়েছে। স্টিল, অ্যালয় অফ আয়রন এন্ড কার্বন প্রিন্সিপালি, যদিও তার মধ্যে আরো আছে। তো অ্যালয় বললেই আমরা ধরে নেব এটা মাল্টি কম্পোনেন্ট। ইউটেকটিক মানেই হলো এটা হেটেরোজিনিয়াস ফেজ। সো ইট ইজ এ মাল্টি কম্পোনেন্ট, এটা হেটেরোজিনিয়াস সিস্টেম, তারপরে এটা সলিড, সুতরাং এটা হলো ক্লোজ সিস্টেম, এখানে কোনো রিয়াকশন হচ্ছে না, অ্যালয়ের মতোই থাকে, নন রিয়াক্টিং, কিন্তু শেষে যেটা বলেছে রোটেটিং অ্যাট 20,000 rpm, তার মানে এটাকে একটা রোটেটিং ফিল্ড অ্যাপ্লাই করা হচ্ছে, সো ইট ইজ এ কমপ্লেক্স সিস্টেম। তো তার মানে এটা টোটাল ডেফিনেশন কি হবে? ইট ইজ মাল্টি কম্পোনেন্ট, heterogeneous, closed, non-reacting, complex system. তো বুঝতে পারা গেছে কিভাবে সিস্টেমকে ডিফাইন করা যায়? স্যার ইউটেকটিক জিনিসটার মানে আবার একটু বলবেন? ওকে, ইউটেকটিক মানে যখন আমরা লিকুইড থেকে সলিড হয়, লিকুইড থেকে সলিড হওয়ার সময় এমন হতে পারে যে লিকুইড থেকে সলিড ফর্ম করে। সিম্পল, লিকুইড থেকে সলিড হচ্ছে কপার মেল করছি, কপার প্রথমে লিকুইড হবে, তারপরে এর থেকে সলিড হবে, লিকুইড ট্রান্সফার ইনটু সলিড। কিন্তু যখন অ্যালয় থাকে, তার মানে দুইটা এলিমেন্ট মিলে যখন আমরা একটা অ্যালয় তৈরি করি, তখন লিকুইড থেকে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় একটা লিকুইড যখন চেঞ্জ হয়, লিকুইড থেকে একটা সলিড হয় না, লিকুইড থেকে চেঞ্জ হওয়ার সময় মিক্সচার অফ টু সলিড ফর্ম করে, এবং দুইটা সলিডকে তুমি আলাদা আলাদাভাবে চিনতে পারবা। তো ইউটেকটিকের বৈশিষ্ট্যটা হলো একটা টেম্পারেচারে হয়, মিক্সচার অফ টু সলিড হয়, এবং টু সলিড ইজ রিকগনাইজেবল। একটা সলিড একটা ফেজ, আরেকটা সলিড আরেকটা ফেজ, দুইটা ফেজ থাকে, এটা দেখলে বোঝা যায়। যেমন পারলাইট মিক্সচার অফ দুইটা ফেজ, একটা হলো আয়রন আর একটা হলো আয়রন কার্বাইড, এই দুইটা ফেজ, এবং দেখতে ফিঙ্গারপ্রিন্টের মতো সাদা কালা সাদা কালা সাদা কালা, এবং তুমি যদি মাইক্রোস্কোপে দেখো তখন তুমি দেখতে পাবো সাদা ফেজ কালো ফেজ, সাদা ফেজ কালো ফেজ। সাদা ফেজটা যদি ফেরাইট ধরো, আয়রন ধরো, কালো ফেজটা হলো আয়রন কার্বাইড, আয়রন কার্বাইড আয়রন কার্বাইড, এভাবে কন্টিনিউয়াস। তো দুইটা ফেজের মিক্সচার। তো ইউটেটিক অ্যালয়, ইউটেটিক মানে হলো মিক্সচার অফ টু ফেজ, জাস্ট এইটুকু বললেই আপাতত চলবে। তো এখানে আমাদের জানা দরকার এখানে কয়টা ফেজ আছে। ইউটেটিক অ্যালয় মানেই দুইটা ফেজ আছে, সো ইট ইজ এ হেটেরোজিনিয়াস। ওকে স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো। আমরা যদি স্যার একটা খুব ঠান্ডা কপার বার নেই, সেটার উপর তো ওয়াটার কন্ডেন্স হবে, তো এটা কি একটা ওপেন সিস্টেম? ওকে, এখন তুমি চিন্তা করবা, তুমি সেজন্য বলছি সিস্টেমকে ডিফাইন করা ভেরি ক্রিটিক্যাল। তুমি কি এই ওয়াটার ডিপোজিট সহ তুমি সিস্টেম ধরতেছ, সেটা এক জিনিস, আর যদি শুধু কপারটাকে সিস্টেম ধরো তাহলে আরেক জিনিস। আচ্ছা, মানে সারাউন্ডিং এ তো স্যার ওয়াটার থাকতেই পারে, মানে এয়ার এর মধ্যে তো ওয়াটার। সেটা হলো না, জিনিসটা হলো তুমি সিস্টেমটাকে আগে ডিফাইন করবা। যদি শুধু কপারকে ডিফাইন করো সিস্টেম হিসেবে, তাইলে পরে এই পানি যেটা ড্রপলেট সেটা সারাউন্ডিং চলে গেল, কারণ কপারের সারফেসটা হলো তার বাউন্ডারি, তার মানে পানির ড্রপলেটটা সারাউন্ডিং চলে গেছে। আর যদি বলো যে এই কপার বার যার উপরে মানে এই পানি ড্রপলেট আছে, তাহলে এই পুরাটা যদি সিস্টেম ধরো, তাহলে তার বাউন্ডারি যেটা হবে, সেই বাউন্ডারিটা হবে একটা ইমাজিনারি বাউন্ডারি, অথবা আমরা ধরে নিতে পারি যে এই পানির যে উপরের যে সারফেসটা আছে সেই সারফেসটা হলো একটা বাউন্ডারি, এবং এখানে তাহলে সিস্টেম আছে হলো কপার প্লাস H2O। বোঝা গেছে? এখানে যে গ্লাস অফ আইস ওয়াটারের যে উদাহরণটা ছিল, এখানে তো আমরা তাকে বলছি ওপেন সিস্টেম। পানির মধ্যে কিছু আইস ডুবানো আছে, তো এটা পানি ওপেন সিস্টেম। ওইটাকে যদি আমরা ওপেন সিস্টেম বলতে চাই, তাহলে তো সারাউন্ডিং থেকে তার সাথে মাসের আদান প্রদান হতে হবে। হ্যাঁ, না এর ভিতরে আছেই। মনে করো তুমি কোক খাচ্ছ, কোকের মধ্যে তুমি আইস দিচ্ছ, এখন তুমি আইস প্লাস কোক, এটা তোমার হলো সিস্টেম। এটা তোমার আইস দেওয়া আছে ভিতরে, মানে এমন না যে একদম ঠান্ডা ছিল যেখানে আইস জমে গেছে, সেটা না। ঠিক আছে স্যার, আইস প্লাস কোক দুইটা মিলেই যদি সিস্টেম হয়, তাহলে তো স্যার টোটাল ম্যাসের কোনো কম বেশি হইতেছে না স্যার, মানে ওই বরফটা গলেই তো কোকের ভিতর আসতেছে। কেন কম বেশি হয় না? তোমার সারফেস থেকে পানি চলে যায় না?
কাপড় শুকায় কেমনে? কাপড় শুকাতে গেলে কি কাপড় গরম করতে হয়, স্টিম জেনারেট করতে হয়? না স্যার। বলো। তার মানে কি কন্টিনিউয়াসলি বাতাসের পানি চলে যায়, এভাপোরেট করে, কন্টিনিউয়াস এভাপোরেশন। এটা তোমার কেমিস্ট্রিতে হয়তো পড়েছো, আমরা পড়বো, ফিজিক্যাল সলিউশন পড়বো, তখন এটা আরো ডিটেল করবো। সো ওয়াটার এভাপোরেটস কন্টিনিউয়াসলি। তার মানে এই যে তোমার কোকের যেটা আছে, তার কোকের ভিতরে তো পানি আছে, তুমি যদি কোকের বোতলে রেখে দাও একদম একদম এক্স্যাক্টলি মেজার করে এত সিসি কোক আছে প্লাস আইস আছে, এবং তুমি যদি ঘন্টাখানিক পরে আসো দেখবা যে তোমার সিসি কমে গেছে, তার মানে কিছু ওয়াটার এভাপোরেট করেছে। তো ওপেন থাকলে পরে ওয়াটার থেকে মাস চলে যায়। ওকে, ভেরিয়েবল আমরা খুব বেশি সময় নিচ্ছি। লেটস টক অ্যাবাউট থার্মোডাইনামিক ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি? ভেরিয়েবল অনেক নামে বলা যায়। ভেরিয়েবলকে সামটাইমস ফাংশন হিসেবে বলে, সামটাইমস প্রপার্টি বলে, ইন্টারচেঞ্জেবল ইউজ করে। এটার একটা বেসিক ডেফিনেশন আছে। ভেরিয়েবল আমরা সেগুলোকে বলবো, প্রপার্টি সেগুলোকে বলবো হুইচ আর আইডেন্টিফায়েবল। এমন একটা ভেরিয়েবলের নাম দিলাম যেটা আইডেন্টিফাই করা যায় না, ইটস নট এ ভেরিয়েবল। ইট মাস্ট বি অবজারভেবল and it must be measurable. ঠিক আছে? either directly or indirectly তুমি এক্সপেরিমেন্টে মেজার করতে পারো, অথবা কোনো ইকুয়েশনের মাধ্যমে এটাকে ক্যালকুলেট করতে পারো, যেটাই করো না কেন। ইট মাস্ট বি মেজারেবল, ইট মাস্ট বি আইডেন্টিফায়েবল এন্ড ইট মাস্ট বি অবজারভেবল। সো এই সমস্ত ক্রাইটেরিয়া থাকলে পরেই আমরা এটাকে প্রপার্টি বলবো। ঠিক আছে? অনেক প্রপার্টি আছে দুনিয়াতে, মাস, প্রেসার, টেম্পারেচার, ভলিউম, ডেনসিটি, মেল্টিং পয়েন্ট, যা বলি। ঠিক আছে? অল দিস আর ভেরিয়েবল, যেগুলোকে আইডেন্টিফাই করা যাবে, আমি যেগুলোকে মেজার করতে পারবো। ঠিক আছে? থার্মোডাইনামিক ভেরিয়েবল করতে গেলে পরে আরো দুইটা প্রপার্টি থাকতে হবে। একটা প্রপার্টি, দে ক্যান বি এক্সপ্রেস কোয়ান্টিটেটিভলি ইন টার্মস অফ ডাইমেনশন এন্ড ইউনিট। তার মানে ম্যাথমেটিক্যালি এটাকে এক্সপ্রেস করতে হবে, পারা যেতে হবে। তার মানে আমরা মাস ইজ ইকুয়াল টু এম, এম এর একটা ডাইমেনশন আছে, এটা ইউনিট আছে কেজি ফর এক্সাম্পল। সো মাস এম, এম হলো তার একটা ডাইমেনশন এবং তার কেজি হলো একটা ইউনিট। একইভাবে ভেলোসিটি, ওয়ার্ক, সবকিছুরই এটা এক্সপ্রেস করা যেতে পারবে কোয়ান্টিটেটিভলি। এবং আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হলো দ্য মেজার্ড ভ্যালু এট এনি পার্টিকুলার পয়েন্ট অফ টাইম ইজ ইউনিক। তার মানে ওয়ান পার্টিকুলার ইনস্ট্যান্টে, এই মুহূর্তে দুইটা প্রপার্টি, দুইটা ভ্যালু হতে পারবে না। আমি যদি এই মুহূর্তে টেম্পারেচার মাপি, টেম্পারেচার আমি বলবো এটা 30 ডিগ্রি অথবা 29 ডিগ্রি অথবা 29.9 ডিগ্রি, যাই বলি না কেন, আমি বলতে পারবো না যে এই মুহূর্তে টেম্পারেচার 20 ডিগ্রি এবং 30 ডিগ্রি। ঠিক আছে? টু ভ্যালু কখনোই হতে পারবে না। সো তাহলে থার্মোডাইনামিক ভেরিয়েবলের তাহলে ক্যারেক্টারিস্টিক্স কি? একটা হলো ইট মাস্ট বি আইডেন্টিফায়েবল, ইট মাস্ট বি অবজারভেবল অর মেজারেবল ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। এটাকে কোয়ান্টিটেটিভলি মেজার করতে, এক্সপ্রেস করা যেতে হবে, ম্যাথমেটিক্যালি ডিফাইন করা যেতে হবে। তার মানে এটার একটা নেম আছে, এটার একটা ইউনিট আছে, এন্ড এট দ্য সেম টাইম ওয়ান পার্টিকুলার ইনস্ট্যান্টে এটা একটাই ভ্যালু থাকবে। এবং লাস্ট পয়েন্ট যেটা আছে সেটা ভেরি ইম্পর্টেন্ট, আমরা একটু পরে দেখছি। ওকে, এখন থার্মোডাইনামিক স্টেট কে, তার আগে প্রপার্টি বলার আগে স্টেটটা জানা দরকার। স্টেট মানে হলো একটা কন্ডিশন। ঠিক আছে? ইন্টারনাল কন্ডিশন অফ এ সিস্টেম। আমি যখন এটাকে মেজার করতে যাচ্ছি, যখন এটাকে ডিসকাস করতে যাচ্ছি, যখন এটাকে অবজার্ভ করতে যাচ্ছি। ঠিক আছে? এবং যদি আমি একটা সিস্টেমের এই পার্টিকুলার মোমেন্টে এটাকে যদি আমি ডিসক্রাইব করতে পারি ইন টার্মস অফ ইটস প্রপার্টি, তাহলে আমি বলবো যে ওই সিস্টেমটার থার্মোডাইনামিক স্টেট অর থার্মোডাইনামিক কন্ডিশন আমি এক্সপ্রেস করলাম। স্টেট মানে হলো কন্ডিশন, এবং ইট মাস্ট বি এক্সপ্রেস কমপ্লিটলি ইউজিং থার্মোডাইনামিক প্রপার্টি। ঠিক আছে? ডেসক্রাইব করতে হবে কমপ্লিটলি বাই ইউজিং প্রপার্টি। আর প্রপার্টি ডেসক্রাইব করার জন্য আমার হাজারটা প্রপার্টি দরকার নেই। একটা কপারের টুকরা কথা, যেটা আমরা এক্সাম্পল দিচ্ছি বারবার, একটা কপারের টুকরা এই মুহূর্তে আমি যদি বলি যে এই আজকে মনে করো কি বার, সোমবার, বা সোমবার সকাল 11টার সময় কপারের টুকরার প্রপার্টি যদি থার্মোডাইনামিক স্টেট যদি মাপতে চাই, আমি বলবো এই সোমবার 11টার সময় তার টেম্পারেচার ছিল এত, তার প্রেসার ছিল এত, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে? সো অল প্রপার্টি মাস্ট বি আইডেন্টিফাইড এট এ পার্টিকুলার কন্ডিশন। যদি আমরা করতে পারি তাহলে আমরা বলবো ওই সিস্টেমের থার্মোডাইনামিক স্টেটকে আমরা কমপ্লিটলি ডিফাইন করলাম। ঠিক আছে? Properties describe and specify the state of the system in such a way that identical state have identical. তার মানে আমি যদি যে কোনো সময় ওই পার্টিকুলার স্টেটে যাই, কপারের টুকরা কথাই বলি, একটা পার্টিকুলার কন্ডিশনে, পার্টিকুলার স্টেটে, স্টেট এ যদি বলি, পার্টিকুলার স্টেট এ তে ওই কপারের টুকরা টেম্পারেচার হলো 30 ডিগ্রি। ঠিক আছে? তারপরে সে নানাবিধ চেঞ্জ হলো, নানাবিধ গেল, স্টেট বি তে গেল, সি তে গেল, এন্ড সো অন, এক্সেট্রা এক্সেট্রা হলো। আবার সামহাউ এটাকে আবার স্টেট এ তে ব্যাক করাইলাম। ঠিক আছে? স্টেট এ তে যদি সে আবার ব্যাক করে,
এর টেম্পারেচার অবশ্যই 30 ডিগ্রি হতে হবে, বিকজ ওই স্টেটকে ডিফাইন করার জন্য যে প্রপার্টি আছে, অল দোজ প্রপার্টিজ আর ইউনিক, আইডেন্টিক্যাল। ঠিক আছে? তো এটা যদি না হয়, একটা স্টেটকে যদি দুইটা ভ্যালু দিয়ে মেজার করতে পারি, তাহলে এটা হইলো না, থার্মোডাইনামিক স্টেটকে কমপ্লিটলি ডিফাইন করা হলো না। একটা পার্টিকুলার থার্মোডাইনামিক স্টেট আর একটা পার্টিকুলার কন্ডিশনে যে কোনো প্রপার্টির একটাই ভ্যালু থাকবে, এবং ওইটা আমি আবার যদি রিভিজিট করি ওই স্টেটটাকে, ওই প্রপার্টিটায় ওই ভ্যালু থাকবে। ঠিক আছে? এখন if in any operation one or more property change, মনে করো আমি স্টেট ডিফাইন করেছি টেম্পারেচার তার 30 ডিগ্রি, যদি টেম্পারেচার 29.999 ও হয়ে যায়, তাহলে আমরা বলবো যে সিস্টেমের স্টেট চেঞ্জ হয়ে গেছে, মানে সে এখন স্টেট এতে নাই, অন্য একটা স্টেটে চলে গেছে, ফর এক্সাম্পল স্টেট বিতে চলে গেছে। সো তার মানে কি, প্রপার্টি যতগুলো প্রপার্টি আমাদের কোনো একটা প্রপার্টি যদি সামান্যতম পরিবর্তন হয়, তাহলে আমরা বলবো যে সিস্টেম স্টেট চেঞ্জ করে অন্য স্টেটে চলে গেছে। ওকে, স্টেট ডিফাইন করার জন্য দুই ভাবে এটাকে ডিফাইন করে, একটাকে বলে মাইক্রোস্কোপিক স্টেট, একটা হলো ম্যাক্রোস্কোপিক স্টেট। মাইক্রোস্কোপিক, ওকে, একটু চিন্তা করো, মনে করো এই যে কপারের কথাই বলি, এখন কয়টা অ্যাটম থাকে আমরা কি মেজার করতে পারি? একটা কপারের টুকরায় কয়টা অ্যাটম আছে? স্যার মাস জানা থাকলে তো করা যাবে। কিভাবে? স্যার কপারের অ্যাটমিক মাস যদি জানি, আর যদি কপার পার্টার মাস জানি, তাহলে স্যার মোল নাম্বার বের করা যাবে। ওকে, ঠিক আছে। এই যে আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে এক মোলের মধ্যে রাফলি 6 × 10⁻23 অ্যাটম থাকে, তাই তো? সো এখন এই যে এক টুকরা কপার, মনে করে 1 মোল কপারই আছে, তো 1 মোল কপারের মধ্যে 6 × 10⁻23 অ্যাটম আছে। যদি আমরা এই সবগুলো অ্যাটমের প্রপার্টি জানি, তাহলে পরে আমরা ওই স্টেটকে ডিফাইন করতে পারবো। তার মানে ওই একটা পার্টিকুলার কন্ডিশনে যতগুলা অ্যাটম আছে সবগুলো অ্যাটমের প্রপার্টি যদি আমি জানি, তাহলে ওই স্টেটটাকে আমি ডিফাইন করলাম। ঠিক আছে? তখন ওই স্টেটটাকে ডিফাইন করলাম যেভাবে, আমরা বলবো তখন মাইক্রোস্কোপিক স্টেট। ওকে, তার মানে কি, প্রতিটা এলিমেন্টের প্রতিটা অ্যাটমের প্রপার্টি মেজার করছি। এখন অ্যাটমের প্রপার্টি কিভাবে মেজার করা যায়? টেম্পারেচার, প্রেসার এগুলোকে মেজার করে না অ্যাটমের প্রপার্টি। আমরা জানি অ্যাটমের কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি এবং রোটেশনাল এনার্জি, তাই তো? তো কাইনেটিক এনার্জি মানে ½ mv², সো ওখানে মাস আছে, জি আছে। পটেনশিয়াল এনার্জি হলো mgh। কপার টুকরাটার মাস কত, এই কপার টুকরাটার ভেলোসিটি কত, এই কপার টুকরাটা তার গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ডের মধ্যে কোন পজিশনে আছে, এবং এছাড়াও আদার প্রপার্টি আমরা নর্মালি যেগুলো মেজার করি, কমনলি যে প্রপার্টি আমরা চিন্তা করি, সেটা হলো কপারের টেম্পারেচার কত, কপারের ভলিউম কত, কপারের প্রেসার কত। দিজ আর দ্য ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। এবং আমরা তাহলে কি হচ্ছে, ম্যাক্রোস্কোপিক স্টেট হলো, আমরা ম্যাক্রোস্কোপিক স্টেটে আমরা সিস্টেমকে কন্টিনিউয়াস হিসেবে ট্রিট করব, এর ভিতরে এত অ্যাটম ফ্যাটম কিচ্ছু নিয়ে ডিল করব না, আমরা সিস্টেম অ্যাজ এ কন্টিনিউয়াস একটা সিঙ্গেল আইডেন্টিটি হিসেবে ট্রিট করে তার প্রপার্টি অ্যাজ এ হোল যদি চিন্তা করি, এবং সেই সমস্ত প্রপার্টি রেসপেক্টে কোন একটা পার্টিকুলার কন্ডিশনকে যদি আমি ডিফাইন করি, তাহলে আমরা বলবো ম্যাক্রোস্কোপিক প্রপার্টি ডিফাইন করলাম। ঠিক আছে? কারণ প্রপার্টি নরমালি আমরা যেগুলো চিন্তা করি, not mass, velocity, position, speed, we talk about temperature, we talk about pressure, etc. Lastly, আরো yes, বলো। আরেকটা ক্লাস আছে স্যার, আরেকটা ক্লাস তো আমাদেরই ক্লাস, তো এটাই ক্লাস তো। জি স্যার, আপনার ক্লাস। এটা শেষ করার পর আমরা 5 মিনিট ব্রেক দিব, নো প্রবলেম। দেন ফাইনালি প্রিমিটিভ প্রপার্টি একটা আছে। প্রিমিটিভ প্রপার্টি বলতে মিন করা হয় যে সমস্ত প্রপার্টি গুলো সরাসরি মেজার করা যায়, এক্সপেরিমেন্টালি ডিটারমিন করা যায়। অল দিস কল প্রিমিটিভ প্রপার্টি। টেম্পারেচার, প্রেসার, ভলিউম, মাস এটসেট্রা, দিস আর প্রিমিটিভ প্রপার্টি। এন্ড আরেকটা হলো ডিরাইভ প্রপার্টি। প্রিমিটিভ প্রপার্টি রেসপেক্টে যেগুলোকে ক্যালকুলেট করা হয়, যেমন ইন্টারনাল এনার্জি, এনট্রপি, দুটো ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটারস ইন থার্মোডাইনামিক্স। এগুলোকে সরাসরি মেজার করা যায় না, এগুলোকে অন্য কোনো প্যারামিটার রেসপেক্টে মেজার করতে হয়, ক্যালকুলেট করতে হয়। তো ওই ধরনের জিনিস যেগুলো ক্যালকুলেট করতে হয় অন্য কোনো প্রপার্টি রেসপেক্টে, সেগুলোকে বলে ডিরাইভ প্রপার্টি। তুমি ক্যালকুলেট করবা, আইদার প্রিমিটিভ প্রপার্টি রেসপেক্টে ডিরাইভ করতে পারো, অথবা ডিরাইভ প্রপার্টিও সেখানে থাকতে পারে, সেগুলো আমি দেবে। তো ডিরাইভ প্রপার্টি বেসিক্যালি ক্যালকুলেট করে তৈরি করা হয়। ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট প্রপার্টি। এখন আমরা দেখলাম যে হাজার ধরনের প্রপার্টি আছে, কিন্তু একটা সিস্টেমকে ডিফাইন করতে গেলে পরে, সিস্টেমের স্টেট ডিফাইন করতে গেলে এই হাজারটা প্রপার্টি জানা দরকার নেই। আমরা দেখেছি দুই একটা না, 2-3টা প্রপার্টি জানলেই সবকিছু জানা হয়ে যায়।
তো অনলি ইউ নিড টু প্রপার্টি টু মেজার, টু প্রপার্টি টু ডিটারমিন, বাকিগুলো এটা রেসপেক্টে ক্যালকুলেট করা যায়। তো যে দুইটা শুধু এক্সপেরিমেন্টালি মেজার করা প্রয়োজন পড়ে, বা যে তিনটা এক্সপেরিমেন্টালি মেজার করা প্রয়োজন পড়ে, বা যে ফিউ এক্সপেরিমেন্টালি মেজার করা প্রয়োজন পড়ে, সেগুলোকে বলে ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি, আর বাকি সব কিছুকে বলে ডিপেন্ডেন্ট প্রপার্টি, যেগুলা ডিটারমিন করি উইথ রেসপেক্ট টু দোজ ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি। স্টেট ফাংশন আমরা, আচ্ছা ঠিক আছে, আমরা ব্রেক দিই, ব্রেক দেওয়ার পরে কন্টিনিউ করবো। সো আমার ঘড়িতে এখন বাজে হলো 56, আমরা 5-1 আসবো, ঠিক আছে, 12টা 5 আসবো। ওকে